আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলেকে ৩ বছর বয়সে আমরা শনাক্ত করতে পেরেছিলাম যে আমার ছেলেটা অটিজমে আক্রান্ত এবং ওকে সঙ্গে সঙ্গেই আমরা ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার বলেছিলেন যে আমার ছেলেটা ADHDতে আক্রান্ত এবং অকুপেশন এবং স্পিচ থেরাপি দিতে হবে। সাথে সাথে উনি রেসপারিডন একটা ওষুধ দিয়েছিলেন হাফ করে, যেটা রাতে খাওয়াতে হতো আমাকে। তো শুরু হলো থেরাপি এবং সাথে সাথে ওষুধ সেবন। কিন্তু ওষুধ খেয়ে সে সারাক্ষণ টালমাটাল এবং কেমন যেন ঘুম ঘুম অবস্থা থাকতো তার সবসময়। তাই তার বাবা এবং আমি মিলে দুইজন মিলেই আসলে ডিসাইড করি যে এই ওষুধটা আসলে আমরা বন্ধ করব এবং বন্ধও করে দিই একটা পর্যায়ে। তো সিআরপিতে ওর থেরাপিগুলো দিতাম। যে সময় ওর থেরাপি শুরু করি অর্থাৎ ৩ বছর বয়সে, তখন ও খুবই চঞ্চল ছিল। কথা বলতো না, যে কোনো জিনিস নিয়ে উপরে ছুঁড়ে মারতো। চশমার প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। যদি কিনে দিতাম, কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা ভেঙে ফেলতো এবং এটাকে সে একটা আসলে খেলা মনে করতো। আর জিদ তো ছিলই, সাথে ছিল মোবাইল দেখার নেশা। আয়না দেখতে খুব পছন্দ করতো, আয়নার সামনে সময় পেলেই দাঁড়াতো। ছিল হেলমেটের প্রতি আসক্তি এবং সেটা ভেঙে ফেলা। বাইরে বের হলেই সে কারো না কারো হেলমেট নিবে এবং ভাঙার চেষ্টা করতো। আর পরিচিত অপরিচিত সবার মোটরসাইকেলে সে জোরপূর্বকভাবে উঠবেই, এটা ছিল তার একটা জিদ। এগুলো আমি কিছুতেই আসলে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এগুলো অবশ্য এখন আর নেই। এবং কিভাবে তার এই জিনিসগুলো নেই বা থেরাপির মাধ্যমে কিভাবে এগুলো সে তার এগুলো দূর করা গেছে, সেগুলো আর একটা ভিডিওতে জানাবো। আজ মূলত আমি ওর থেরাপি নিয়েই কথা বলছি। তো যে কথা বলছিলাম, আমাদের দেশের থেরাপি এবং ইন্ডিয়ার থেরাপির মধ্যে মানে একই টাইপ থেরাপি হলেও আসলে কৌশলগত অনেক পার্থক্য রয়েছে। এখানে সিআরপিতে যখন বাবুকে আমি সিআরপিতে থেরাপি দিতে যেতাম, ওকে প্রায় ধরে বেঁধে থেরাপি দেওয়ার মতো অবস্থা ছিল। যেখানে ওর 10 মিনিট ওকে বসিয়ে রাখাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল, সেখানে 40 মিনিট ধরে ওকে আসলে জোরপূর্বক বসে কাজ করাতে হতো। ওর থেরাপি টাইম শুরু হওয়ার সাথে সাথেই অকুপেশন থেরাপিস্ট যিনি ছিলেন, সারা শরীরে উনি ব্রাশ করতেন এবং জয়েন্টে প্রেশার দিতেন। তো একদিন আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনারা যে প্রতিদিন ব্রাশ করেন, এই ব্রাশটা কেন করেন? তো উনি আমাকে বললেন যে এই ব্রাশটা করি ও সেন্সরির জন্য, অর্থাৎ অনুভূতি জাগানোর জন্য। আমি যেখানে আসলে থাকি সে জেলায় বা তার আশেপাশের জেলাগুলোতে সিআরপি সেন্টার ছিল না। আমার মায়ের বাড়ির পাশেই থেরাপি সেন্টার। তো আমার মায়ের বাড়ি যেতাম এবং ওই বাবুকে থেরাপি দিয়ে নিয়ে আসতাম। তো আমার বাসা থেকে আমার বাবার বাড়ি প্রায় 200 কিলো। সুতরাং ওইটা কন্টিনিউ করা আমার পক্ষে আসলে সম্ভব হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড আমি দুজনেই চাকরিজীবী। তাই কন্টিনিউ করাটা একটু আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল। ওর থেরাপি 3 বছর থেকে দেশে দিয়েছি, আর ইন্ডিয়াতে নিয়ে গিয়েছি যখন ওর বয়স 5 প্লাস এমন। যখন প্রথম আমি ইন্ডিয়ায় গিয়েছি 2022-এর জানুয়ারিতে, তারপর একই বছর আগস্টে আবার গেলাম 6 মাস পর 2023 সালের মার্চে, সর্বশেষ 2024 সালের এপ্রিলে। আবার যেতে হবে সামনের বছর, অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসে আবার যেতে হবে আমাদের। তো এই 2 বছর অর্থাৎ 3 থেকে 5 যখন আমি এখানে ট্রিটমেন্ট করিয়েছি বা থেরাপি দিয়েছি, আমার ওর খুব ইম্পর্টেন্ট খুব কম হয়েছে। কিন্তু ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার পরে ওদের থেরাপিগুলো যখন আমি ফলো করেছি, তার সঙ্গে নিজেরও কিছু আইডিয়া অ্যাড করে ওকে থেরাপিগুলো আসলে দিই, তখন দেখলাম যে আস্তে আস্তে ওর ইমপ্রুভমেন্টটা হচ্ছে। এখনও আমার ছেলে যে পুরোপুরি সুস্থ তা না, কিন্তু ইমপ্রুভমেন্ট ওর অনেকখানি। তো আসলে ইন্ডিয়ার থেরাপিগুলোর সঙ্গে আমাদের থেরাপির কৌশলগত কিছু দিকের পার্থক্য আছে। যেমন আমি একটা বিষয় আপনাদের বললে বুঝবেন। এখানে যেমন ব্রাশ করতো, প্রতিদিন ব্রাশ করতো, আমি বললে ওনারা বলেছেন সেন্সরি বা অনুভূতি জাগানোর জন্য। কিন্তু যখন
ইন্ডিয়ায় নিয়ে গেলাম, অকুপেশন থেরাপিস্টকে দেখলাম যে উনি আমার ছেলেকে ছেড়ে দিলেন ঘরের ভিতরে। ও বিভিন্ন জিনিস বা খেলনা নিয়ে খেলা করছে, ওকে অবজার্ভ করছে দেখলাম ওর থেরাপিস্ট। তো আমি বললাম যে ওকে ব্রাশ করবেন না এখন? তো বললো যে কেন ব্রাশ করতে হবে? আমি ওনাকে বললাম যে আমার আহ, দেশে তো প্রথমে ব্রাশই করে অনুভূতি জাগানোর জন্য। তখন উনি হেসে বললেন যে অনুভূতি জাগানোর জন্য ওকে ধরে বেঁধে বসিয়ে ব্রাশ কেন করাতে হবে? তো আমি বললাম যে তাহলে কি করা যেতে পারে? তো উনি আমাকে বললেন যে দেখেন, ওকে তো গোসল করান প্রতিদিন। আমি বললাম হ্যাঁ, প্রতিদিন তো গোসল করাই। বললো যে ওকে কখনো তোয়ালে দিয়ে মোছাবেন, একরকমও ফিল করবে, কখনো গামছা দিয়ে মোছাবেন, একরকম ফিল করবে, কখনো আপনি আপনার ওড়না জর্জেটের সেটা দিয়ে হচ্ছে ওকে মোছাবেন, ও আর এক রকম ফিল করবে। এরকম বিভিন্ন ধরনের কাপড় দিয়ে আপনি ওকে মোছান, ও তাহলে ও দেখবেন যে বিভিন্ন ধরনের ফিল করছে। আবার বাড়িতে তো আপনারা পাপোশ ইউজ করেন, কোনোটা চটের, কোনোটা মখমলের, তো কোনোটা কাপড়ের, চটের। তো এরকম যে বিভিন্ন ধরনের ইউজ করেন পাপোশগুলো, এবং ও পা মোছার সময় দেখবেন যে বিভিন্ন ধরনের ফিল করছে। আবার এরকম হতে পারে যে ওকে একটা গামলায় আপনি চাল দিয়ে দিলেন, চাল দিয়ে বললেন যে তুমি নাড়ো, ওইটা একরকম ফিলিংস তার। আবার আটা দিয়ে দিলেন, আটাতে বললেন যে এটা তুমি নাড়ো, ওইটাতে আর এক রকম ফিলিংস ওর আসবে। ডালে একরকম আসবে, সুজিতে একরকম আসবে। তো ওই ফিলিংস বাড়ানোর জন্য ওর হচ্ছে সব রকম ইয়ে করার দরকার নেই। আবার আপনি পানিতে ওকে হাত দিতে বলেন, আবার পানিতে ফেনা মিশিয়ে দেন, ফেনা করে দেন পানিটা, করে তারপরে ওকে হাত দিতে বলেন, ওটাতে আর এক রকম ফিলিংস। বালিতে নিয়ে যান, খোয়ার উপরে হাঁটান, মাটিতে হাঁটান, ধুলার উপরে হাঁটান, তাহলে এগুলো এক একটার এক এক রকমের হচ্ছে অনুভূতি ওর জাগবে। এর জন্য আলাদা করে বসে রেখে ওই ব্রাশ করার প্রয়োজন নেই। এই যে এতগুলো আইডিয়া আমি পেলাম আমার মানে ইন্ডিয়ার ডাক্তারের কাছে, এগুলো আসলে মানে একই মানে বিষয়টা এক, যে অনুভূতি জাগাতে হবে, কিন্তু ওদের কৌশলগুলো আসলে অনেক ভালো। আর আরেকটা কথা বলি, আমি ইন্ডিয়াতে 2টা হসপিটালে আমার ছেলেকে দেখিয়েছি। ফাইনালি ভেলোরের সিএমসির পেডিয়াট্রিক ডেভেলপমেন্টের চিকিৎসা কন্টিনিউ আসলে করছি ওকে। এখানে এখানে বলেছিল যে আমার ছেলের এডিএইচডি এবং অকুপেশন থেরাপি এবং স্পিচ থেরাপি দিতে হবে। কিন্তু ইন্ডিয়াতে যখন আমি ওকে নিয়ে যাই, অনেক টেস্ট করার পরে তারা শনাক্ত করলো আমার ছেলের এএসডি, এবং 3 ধরনের থেরাপি দিতে হবে: অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি এবং সাইকোথেরাপি। এবং ওষুধ দিয়েছে রেসপারিডন, কিন্তু আমাদের দেশে যেরকম ট্যাবলেট দিয়েছিল ওনারা ট্যাবলেট দেননি, এবং পাওয়ারটাও একটু কমিয়ে দিয়েছেন, ওনারা সিরাপ দিয়েছেন। এখানে আমাকে হাফ করে একটা ট্যাবলেটের দিতে হতো, আর ওখানে ওনারা দিয়েছেন সিরাপ 0.25 করে 2 বেলা। আমার মতো মায়েরা যারা আছেন তাদের বলবো একটা ডায়েরিতে লিখে রাখার জন্য ডাক্তারের পরামর্শগুলো এবং থেরাপিগুলো। আমি কতগুলো ডায়েরি মেনটেন করি ওর জন্য, সেটা নিয়ে আরেকটা ভিডিও বলবো। অনেক কথাই বললাম, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।